মোহাম্মদ ইউনেস দিনের পর দিন নিজেকে গরিবের ভগবান হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি প্রতি মুহূর্তে এমন একটি ভান করতেন যেন তিনি গরিব সাধারণ মানুষদের পাশে তার গ্রামীণ ব্যাংক নামক সংস্থা নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং দেশ বিদেশ থেকে যত গরিব মানুষ আছেন তাদের পাশে মহিরুহ হয়ে দাঁড়ান। কিন্তু তার যে গ্রামীণ ব্যাংকের নেটওয়ার্ক বা সাম্রাজ্য, এর পিছনে এমন কিছু কর্মকাণ্ড তিনি করেছেন যা কিন্তু তার আজ প্রধান বিড়ম্বনার কারণ। অবস্থা এতটাই বেগতিক জায়গায় চলে গেছে যে তার একাধিক সংস্থার বিপক্ষে খোদ আমেরিকা, এমনকি আন্তর্জাতিক আদালতও হয়তো তদন্ত করতে পারে বলে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। ঠিক 1 মাস আগে আমি একটি রিপোর্ট করেছিলাম যেখানে মোহাম্মদ ইউনেসের সংস্থার সঙ্গে আল কায়েদা যোগ স্পষ্ট হয়ে গেছিল। সে ভিডিওটি আপনারা দেখতে পারেন, আমাদের চ্যানেলেই আছে। সেখানে সমস্যাটা তৈরি হয়েছিল যে আল কায়েদার সঙ্গে মোহাম্মদ ইউনেসের এত ভালো সম্পর্ক এবং মোহাম্মদ ইউনেসের মিডল ইস্ট বেসড একটি কোম্পানি যেভাবে আল কায়েদাতে ইনভেস্ট করেছে, তারপর মার্কিন গোয়েন্দা সংস্থা তার সংস্থার বিপক্ষে তদন্ত করতে কিন্তু শুরু করে। আর আজকে এমন কিছু ঘাপলার কথা প্রকাশ্যে এসছে, তারপর মোহাম্মদ ইউনেস যে কত বড় খিলাড়ি এবং তিনি যে কত বড় দুর্নীতিগ্রস্ত কর ফাঁকিবাজ তা কিন্তু প্রকাশ্যে চলে এসছে। হঠাৎ করেই মোহাম্মদ ইউনেসের আরও একটি সংস্থার কথা সামনে এসছে। সেই সংস্থাটি ইউরোপের লুক্সেমবার্গ নামক যে দেশ সেখানে খোলা। এই লুক্সেমবার্গকে কিন্তু কর ফাঁকির জন্য ব্যবহার করেন বিভিন্ন ব্যবসায়ীরা। 2008 সালে কর ফাঁকি দেওয়ার জন্য তিনি গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিন্যান্স ফাউন্ডেশন এই একটি কোম্পানি হঠাৎ করেই ফর্ম করেন, যে কোম্পানির মূলধন 650 কোটি টাকা। এবং আপনারা শুনলে অবাক হবেন, মোহাম্মদ ইউনেস এই সংস্থার প্রতিষ্ঠাতা হলেও তিনি আরও একটি সংস্থা মানে গ্রামীণ ট্রাস্ট নামক একটি সংস্থা থেকে মাত্র 1000 ইউরো এই পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করেন এবং তিনি তারপরেই এই কোম্পানির অন্যতম ডিরেক্টর হয়ে যান। এখন সব থেকে বড় যে প্রশ্ন আন্তর্জাতিক স্তরে উঠছে যে হঠাৎ করে এই লুক্সেমবার্গ গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিন্যান্স ফাউন্ডেশন তৈরি কেন করা হলো? এর পিছনে কালো টাকাকে সাদা করার কি পরিকল্পনা করা হয়েছে? 1 নম্বর বিষয়। দ্বিতীয় কথা হলো, এই যে সংস্থা খোলা হয়েছে তার অডিট রিপোর্ট কোথায় হয় এবং এই সংস্থাতে কিভাবে এক ব্যক্তি মাত্র 1000 ইউরো ইনভেস্ট করে ডিরেক্টর হয়ে গেলেন? ফলে পুরোটাই জালিয়াতি। এবং আজকে মোহাম্মদ ইউনেসের প্রত্যেকটি পদক্ষেপ যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন কিন্তু আতশ কাচের মতো তার একাধিক ফ্রড আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। তারই বিশ্লেষণের প্রথম পর্বে আজ এই সংস্থার নাম কিন্তু উঠে এসছে। দ্বিতীয়টা আরও মারাত্মক, ইউনেস স্পোর্টস হাব। এই সংস্থাটি তৈরি করা হয়েছিল ফ্রান্সে। এবার আপনারা দেখুন ইউরোপের কোথায় কোথায় তৈরি করা হয়েছে যেখানে কর শিথিলতা কিছু ক্ষেত্রে দেখা যায়। এই সংস্থাগুলোর কোনো কাজই নেই বেসিক্যালি। ইউনেস স্পোর্টস হাব এই সংস্থা কি কাজ করে? ইউনেসের অতি বড় সমর্থক কি বলতে পারবেন? কিন্তু ফ্রান্সে ইউনেস স্পোর্টস হাবকে খোলা হয়েছিল একটি বাণিজ্যিক কোম্পানি হিসাবে দেখিয়ে। ফ্রান্সের ভাষায় তাকে বলা হচ্ছে এস কোম্পানি। এবার এই ইউনেস স্পোর্টস হাবে কে ইনভেস্ট করে? মিরপুরের আরও একটি কোম্পানি যার নাম ইউনেস সেন্টার। সেই কোম্পানিটি ইউনেস স্পোর্টস হাবে ইনভেস্ট করে। এইখানেই উঠে গেছে এক অসংখ্য প্রশ্ন। প্রথম কথা, বাংলাদেশের আইন অনুযায়ী দেশীয় একটি কোম্পানি থেকে বিদেশে ইনভেস্টমেন্ট কিন্তু আইন বিরুদ্ধ। মোহাম্মদ ইউনেস সরকার এটি করলেন কিভাবে? মানে মিরপুরে অবস্থিত ইউনেসের আরও একটি কোম্পানি ইউনেস সেন্টার থেকে ফ্রান্সে হঠাৎ করে গজিয়ে ওঠা একটি কোম্পানি ইউনেস স্পোর্টস হাব, সেখানে ইনভেস্টমেন্টটি কি আইনি পথে হলো? দ্বিতীয়ত, এই যে ফ্রান্সের যে কোম্পানিতে ইনভেস্ট করা হয়েছে, যেখান থেকে ইনভেস্ট করা হয়েছে অর্থাৎ ইউনেস সেন্টার, সেটি বাংলাদেশের রেকর্ডে অলাভজনক একটি সংস্থা, অর্থাৎ প্রফিটেবল নয়, ব্যবসায়ী করেনি। কিন্তু হঠাৎ করে একটি অলাভজনক সংস্থা থেকে অন্য একটি সংস্থা, তাও আবার ইউরোপের মতো দেশের একটি সংস্থায় যেভাবে ইনভেস্ট করা হলো, সেই ইনভেস্টমেন্টটা কিভাবে হতে পারে? মানে আপনি লাভ করছেন না অথচ ইনভেস্ট করছেন, এবং এটি কি বাংলাদেশের আইন সিদ্ধ? তৃতীয়ত যে প্রশ্নটি উঠেছে, এই ট্রানজ্যাকশনের পিছনে কি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়েছে? কারণ এটা কিন্তু করা যায় না। বাংলাদেশের সংবিধান আইন স্পষ্ট বলছে এটা সম্পূর্ণ বেআইনি। কেন মোহাম্মদ ইউনেসের বিপক্ষে আন্তর্জাতিক স্তরে তদন্ত হবে?
আমি আরও একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি, তারপর আল কায়দার রিলেটেড সেই স্টোরিটি আপনারা দেখলে বুঝবেন কিভাবে মোহাম্মদ ইউনূস সরকার বিশ্বজুড়ে জালিয়াতির নেক্সাস কিন্তু তৈরি করেছেন। প্যারিস ভিত্তিক একটি সংস্থা ডেনন কমিউনিটিস এই নামক একটি সংস্থা, যে সংস্থায় তিনি কিন্তু প্রধান অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলেন। সেখানে ইনভেস্টমেন্টের পরিমাণ, মানে এই কোম্পানিটির টোটাল মূলধনের পরিমাণ 1,60,00,000 ইউরো, অর্থাৎ প্রায় 200 কোটি টাকা। 2025-এর এপ্রিল মাসে তিনি হঠাৎ করে এই কোম্পানি থেকে পদত্যাগ করেন। শোনা যাচ্ছে এই কোম্পানি এমন কিছু ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত যে তিনি পদত্যাগ করে বাঁচতে চেয়েছেন। এই যে প্যারিস কমিউনিটিস বলে যে কোম্পানি নিয়ে এত হইচই হচ্ছে, সেই কোম্পানি কি কাজ করে কেউ জানে না। কেউ বলেন কনসালটেশন দেন, কেউ বলেন বিজনেস ডিল করিয়ে দেন, কেউ বলেন এমন কিছু কর্মকাণ্ড করেন যেটা প্রকাশ্যে আনা যাবে না। কিন্তু এই কোম্পানির সঙ্গে 2025-এর জুন মাস অবধি এই ব্যক্তি জড়িত ছিলেন, যার নাম মোহাম্মদ ইউনূস, এবং দিনের পর দিন এই ব্যক্তি কিন্তু এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এছাড়াও আরও দুটো কোম্পানি কিন্তু মোহাম্মদ ইউনূস বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা করেছেন। একটির নাম ইউনূস ফ্রান্স, অন্যটার নাম দ্য গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব। এই সংস্থা পুরো দমে ব্যবসা করে ইউরোপ জুড়ে। কি ব্যবসা করে? কনসালটেন্সিং সার্ভিস, অর্থাৎ কনসালটেশন দেন, এবং নোবেল জয়ী এই ট্যাগটাকে ভাঙিয়ে তিনি বিশ্বজুড়ে অর্থনৈতিক জালিয়াতি করে বেড়াচ্ছেন। তাই আজকে আন্তর্জাতিক স্তরের গোয়েন্দারাও মোহাম্মদ ইউনূসের এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে আতশ কাচের তলায় নিয়ে এসছেন। একমাত্র মোহাম্মদ ইউনূস সরকারকে বাঁচাতে পারেন বা ওনাকে বাঁচাতে পারেন আমেরিকা, সেটা উনি জানেন। ক্লিন্টন ফাউন্ডেশন থেকে তার উত্থান, পরবর্তীকালে ক্লিন্টনের সঙ্গে সম্পর্ক একটু স্তিমিত করে জো বাইডেন এবং এখন ডোনাল্ড ট্রাম্প, মোহাম্মদ ইউনূস ছলে বলে চাইছেন আমেরিকা যেন তার পাশে থাকে, তাহলেই আন্তর্জাতিক স্তরে এই লেভেলের দুর্নীতি থেকে তিনি মুক্ত হতে পারবেন। কিন্তু যেভাবে আন্তর্জাতিক আদালতে তার বিপক্ষে এই ট্যাক্স ফাঁকি দেওয়া তদন্তগুলো শুরু হচ্ছে, তাতে যে তিনি বেজায় বিপদে পড়েছেন তা কিন্তু এক প্রকার নিশ্চিত। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, তার সংস্থা আল কায়দাতে দিনের পর দিন ইনভেস্ট করেছে। এখন আমেরিকার গোয়েন্দা সংস্থা যদি তাকে ক্লিন চিট না দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পও যে তার পাশে থাকবেন না তা কিন্তু এক প্রকার নিশ্চিত। খারাপ লাগার বিষয় হলো বাংলাদেশের মিডিয়ায় খবরগুলো প্রচার করে না, উল্টে মোহাম্মদ ইউনূসকে গরিবের মানে দূত, গরিবের ভগবান এই টাইপের কথাবার্তা বলে আলটিমেটলি তার সম্পর্কে মিথ্যে ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করা হয় সাধারণ মানুষের মনে। যদিও বছরের শুরুতে আজকে এই ধরনের সংবাদ প্রকাশ্যে এসছে এবং মোহাম্মদ ইউনূসের দিন যে ফুরিয়ে এসছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। জেলে যেতে হবে কি মোহাম্মদ ইউনূসের? এই প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে এই সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ্যে আসার পর। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।